একা মানুষের ঘর ভাড়া পাওয়া যে কতটা চাপের তা যারা একা মানুষ তারাই জানে। অনেকদিন ধরেই একটা চাকরির চেষ্টা করছিলাম, ফাইনালি চাকরিটা পেয়ে গেলাম স্কুল টিচারের। রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকেই আমার পোস্টিং। সকাল সকাল রানাঘাট থেকে ট্রেন ধরে কাছাড়াপাড়া নেমে সেখান থেকে অটো ধরে নিমতলা স্টপেজ থেকে 5 মিনিটের হাঁটা পথ। স্কুলে যখন পৌঁছালাম তখন সকাল 10টা। প্রথম দিন স্কুলটা ভালোই কাটলো। স্কুল ছুটির পরে সমস্যা হলো ঘর ভাড়া নিয়ে। স্কুলের পিয়ন নিবারণদা বলল, একা মানুষের ঘর ভাড়া পাওয়া বিরাট চাপের ব্যাপার। তাহলে কি হবে নিবারণদা? আমার বাড়ি সেই বনগা, ডেইলি প্যাসেঞ্জারি করাটাও তো চাপের। একটা বাড়ি আছে স্যার, কিন্তু কিন্তু কি নিবারণদা? না স্যার, ও বাড়ি আপনি বাদ দেন। তার চেয়ে বরং আপনি আমার বাড়িতেই থাকবেন, না হয় ভাড়া দিতে হবে না। ভেবে দেখলাম ব্যাপারটা মোটেও উচিত হবে না। প্রথম ঠিকঠাকই থাকবে, তারপরেই সমস্যা হতে শুরু করবে। তার চেয়ে বরং না থাক নিবারণদা। তুমি যে বাড়িটার কথা বলছিলে সেটাই কি প্রবলেম? বাড়িটা স্যার আমারই, ভাড়া দিই। একটা সময় পর্যন্ত বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন এক ভাড়াটে অপবাদ ছড়িয়ে দিল যে বাড়িতে ভূতের উপদ্রব আছে। তারা বাড়ি ছেড়ে চলে গেলে আবার নতুন ভাড়াটে ওঠে, কিন্তু তারাও কেউ দুদিনের বেশি টিকতে পারেনি স্যার। বাধ্য হয়ে আমি নিজেও এক রাত সেই বাড়িতে থাকি। কি বলবো স্যার, আমি নিজেকেও যেন বিশ্বাস করতে পারিনি। ওই বাড়িতে সত্যিই স্যার ভূতের উপদ্রব আছে। রাত ঠিক 12টা বাজলেই ওই বাড়ি ভীষণ রকম ভয়ানক হয়ে ওঠে। আমি শান্তি সত্যায়ন করিয়েছি, পুজো দিয়েছি, কিন্তু স্যার কিছুতেই কিছু হয়নি। ব্যাপারটা হাস্যকর লাগলো। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। ভূতের অস্তিত্বে বিশ্বাস আমার কখনোই নেই। আমার কাছে ভূত মানে শুধুই অতীত, না তার থেকে কিছু বেশি না কম। বললাম, তা নিবারণদা, তুমি সেই বাড়িতে এমন কি দেখলে যে তোমার মনে হচ্ছে ওই বাড়িতে ভূত আছে? তেনাদের কি দেখা যায় স্যার? অনুভব করা যায়। অনুভব করেছি। প্রচণ্ড গরমেও সেই বাড়ির আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ, পায়ের শব্দ। অথচ সেই বাড়িতে সেই সময় আমি ছাড়া আর কেউ ছিল না। এবার বলুন স্যার, এর কি ব্যাখ্যা দেবেন আপনি? আছে আপনার কাছে কোনো উত্তর? উত্তরটা দিতে গেলে তো আমায় সেই বাড়িতে থাকতে হবে নিবারণদা। তুমি ব্যবস্থা করো, আমি থাকবো। নিবারণদার মুখটা দেখলাম কেমন যেন শুকিয়ে গেল হঠাৎ। বিকেল 4টে নাগাদ সেই বাড়িতে এলাম। একতলা একটা ভাঙাচোরা বাড়ি, দেওয়াল থেকে পলেস্তরা খসে পড়েছে। দেওয়ালের এখান ওখান থেকে বেয়ে উঠেছে আগাছার ঝোপ। বাড়ির সামনের রাস্তা থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত একটা মেঠো পথ চলে গিয়েছে। পথটার দুধারে সবুজ ঘাসগুলো এই প্রচণ্ড গরমে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বাড়িটার সামনে একটা প্রকাণ্ড গাছ, গাছে পাতা নামক কিছুর অস্তিত্ব নেই। পুরো বাড়িটা দেখে আমার হলিউডের হরর মুভির কথা মনে পড়ে গেল। এই বাড়িতে মানুষ থাকলে যে ভূতের ভয় পাবেই, এ আর অস্বাভাবিক কি? সবই অবচেতন মনের কল্পনা, তাছাড়া আর কিছুই নয়। আমি আর নিবারণদা এগিয়ে গেলাম দরজার সামনে। দরজায় একটা তালা ঝুলছে। কোমর থেকে চাবির গোছাটা বার করে নিবারণদা তালা খুলল। তারপর আলতো ঠেলা দিতেই মস্ত কাঠের দরজাটা আওয়াজ করে খুলে গেল। আর তার সাথে সাথেই একটা উটকো গন্ধ এসে লাগলো নাকে। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেমন একটা গন্ধ হয়, ঠিক তেমন। ঘরটার মধ্যে ঘুটঘুটে অন্ধকার। নিবারণদা এগিয়ে জানলাগুলো খুলে দিল। অন্ধকার ভেদ করে সূর্যের আলো এসে ঢুকলো ঘরটার মধ্যে। দেখলাম দেওয়ালে দেওয়ালে মাকড়সার জাল। আমি আর নিবারণদা মিলে মোটামুটি 1 ঘন্টা পরিশ্রম করে ঘরটাকে বাসযোগ্য করে তুললাম। তখন সন্ধ্যা হয়। তাহলে স্যার আজ আমি আসি। আপনার থাকার ব্যবস্থা তো হলো, এবার তো খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। না নিবারণদা, তুমি আর কত করবে? আমি সে আজকে রাতের মতন কিছু একটা বাজার থেকে এনে খেয়ে নেব, আর কাল থেকে না হয় 2টো ডালে চালে ফুটিয়ে নেব। তুমি অত ভেবো না। আর বলছিলাম যে কত ভাড়া দিতে হবে? আহা, ভাড়া নিয়ে চিন্তা করবেন না স্যার, আগে দেখুন থাকতে পারেন কিনা। ঠিক আছে, আমি চলি। কাল স্কুলে দেখা হচ্ছে স্যার। আর এমনি যদি কোনো দরকার হয় তাহলে আমায় ফোন করবেন, আমি চলে আসব। কিছুক্ষণ পর সদর দরজায় তালা লাগিয়ে বাজারের দিকে গেলাম। বাজার থেকে চা খেয়ে 2-5 জন স্থানীয় লোকের সাথে পরিচয় করে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরে এলাম। রাত প্রায় 9টা বাজে। বিছানায় বসে একটা উপন্যাস পড়ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনে 7 বছর।
এমন সময় ফোনটা বেজে উঠল। অনন্যা, যা এবার কি হবে? বেচারি বলেছিল পৌঁছে একটা ফোন করতে, পৌঁছেতে দূর, সারাটা দিনে ফোন করার কথা মনেই ছিল না। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। তোর বাবা কি প্রাইম মিনিস্টার? মানে? তোর পৌঁছেই ফোন করার কথা ছিল, ফোন করিসনি কেন? কোথায় ব্যস্ত ছিলিস? আরে না না, আসলে এসেই ক্লাস জয়েন করলাম, তারপর বাড়ি খুঁজতে গিয়ে একটু লেট হয়ে গেল, ঘর পাচ্ছিলাম না, বুঝলি তো। ও, তা পেলি ঘর? হ্যাঁ, পেলাম একটা ঘর। তবে জানিস, সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, যেই বাড়িটা ভাড়া পেয়েছি সেটা নাকি ভূতের। বাড়িটা নিয়ে কি সব ভুতুরে কথা চালু আছে। বলিস কি? সাবধান, দেখিস আবার পেতনির প্রেমে পড়ে যাস না যেন। আরে না না, তুই থাকতে আবার আরও একটা। হোয়াট ডু ইউ মিন? নাথিং বেব। আচ্ছা শোন, গুড নাইট, খুব ঘুম পাচ্ছে, এখন রাখ। অনন্যার সাথে আমার 4 বছরের সম্পর্ক, প্রথমে বন্ধুত্ব, আর তারপর এসবের মধ্যে থেকে কবে যে 4টে বছর কেটে গেল বুঝতেই পারিনি। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আর আসে না। একটা হেলিকপ্টারের মতন মশা, ভ্যাম্পায়ারের বংশধর। সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম, কিন্তু মশার কথা মনেই ছিল না। মনে থাকলে হয়তো মশার কয়েল বা ধূপ নিয়ে আসতাম। ফোনে টাইম দেখলাম 12টা 10। ভাবলাম অনন্যাকে একটা ফোন করি, না তারপরেই মনে হলো সে তো 10টা বাজলেই ঘুমিয়ে কাঁদ, থাক, তার থেকে বরং ঘুমানোর চেষ্টা করি। বিছানায় এপাশ ওপাশ করতে থাকলাম, তবু ঘুম এলো না। এমন সময় হঠাৎ মনে হলো বাইরের উঠোনে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এত রাতে কে হেঁটে বেড়াচ্ছে? চোর না তো? বিছানা থেকে নেমে নিঃশব্দ পায়ে জানলার পাশে এসে দাঁড়ালাম। ধীরে ধীরে জানলাটা খুললাম, কই কেউ নেই তো। জানলাটা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় থমকে দাঁড়িয়ে পড়লাম। কিছু একটা দেখলাম মনে হলো। ভালো করে দেখতেই আমার শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাড়ির সামনের মরা গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলছে এক নারী মূর্তি। তার জিভটা বেরিয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে সেই দেহে প্রাণ নেই। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দুহাতে চোখটা মুছে নিয়ে আবারও তাকালাম, কোথায় কি? কিছুই নেই তো। ভুল দেখলাম, তাই হবে, হ্যালুসিনেশন। এই বাড়িটার সম্পর্কে এত গুজব শোনার ফল। জানলা বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম, কিন্তু সারা রাত ঘুম হলো না। পরদিন স্কুলে সারাটা দিন ঘুম চোখে কাটালাম। টিচার্স রুমে সঞ্জয় স্যার বললেন, কি আকাশবাবু, সারা রাত ঘুমাননি নাকি? না, আসলে নতুন জায়গা তো, অভ্যেস হতে একটু সময় লাগে। আচ্ছা, তা রয়েছেন কোথায়? নিবারণদর একটা বাড়ি আছে না, ওই যে আগে ভাড়া দিতেন, ওখানেই উঠলাম। বলেন কি? ও বাড়ি তো ডেঞ্জারাস। কেন? আর বলবেন না, ওই বাড়িতে এক সময়। এর মধ্যে সঞ্জয়বাবুর ফোনটা বেজে উঠল। এক মিনিট, হ্যাঁ। বলেই তিনি বাইরে চলে গেলেন। সেদিন রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ মশার হাত থেকে বাঁচতে কয়েল নিয়ে এসেছি। গতকাল রাতে একবার ঘুমাইনি, তাই আজ বিছানায় গা এলাতেই চোখে ঘুম নেমে এলো। রাত তখন কটা হবে জানি না, একটা চাপা কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। একটা বাচ্চা মেয়ে কাঁদছে, আওয়াজটা আসছে ঠিক বাড়ির পেছন থেকে। ব্যাপারটা কি? মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 12টা বাজে। বিছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে এলাম। কান্নার শব্দটা যেন একটু তীব্র হয়েছে। কান্নার শব্দ লক্ষ্য করে আরেকটু এগোতে গিয়েই মনে হলো আওয়াজটা যেন আমার পায়ের কাছ থেকে আসছে। কান্নার আওয়াজটা থেমে গেল। এবার একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ শোনা গেল। কি হয়েছে বোন, তুই কাঁদছিস কেন? আমাদের কি হবে দাদা, আমরা তো আর পারছি না এভাবে থাকতে। আমিও কবে একটু খেলতে যাব। কাঁদিস না বোন, আমরা তো এখানে বন্দি হয়ে আছি, কি করে খেলবো বল? আমি কিছু জানি না দাদা, তুই আমাকে খেলতে নিয়ে চল না, আমার খুব খেলতে ইচ্ছা করছে। তুই দেখিস বোন, আমরা ঠিক একদিন আবার খেলতে যাব, কেউ না কেউ আমাদের ঠিক মুক্ত করে দেবে, তুই দেখিস। হঠাৎ আমার পেছন থেকে কে বলে উঠল, কি রে, তুই শুনতে পাচ্ছিস না? ওরা কাঁদছে, তুই শুনতে পাচ্ছিস না? মুক্ত কর ওদের, কর মুক্ত কর ওদের এক্ষুনি। পেছনে ফিরলাম, আর পেছন ফিরতেই আমার সারাটা শরীর যেন বরফের মতন হিম হয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছে গতকাল রাতের সেই নারী মূর্তি, যাকে সেই মরা গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম। কি রে, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের মুক্ত কর,
ওরা কষ্ট পাচ্ছে, তুই ওদের কান্না শুনতে পাচ্ছিস না শয়তান? মুক্ত কর এক্ষুনি, আমি নয়তো এখানে আর কে আছে? কি হলো, তুই এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস? দাঁড়া, আজ আমার হাতেই তুই মরবি। হঠাৎ দেখলাম সেই পিশাচিনী 2 হাত উঁচু করে আমার দিকে এগিয়ে আসছে। বুঝলাম এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যু নিশ্চিত। তাই তাই আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে পিছন ঘুরিয়ে দিলাম দৌড়। বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে এসে দাঁড়ালাম নিবারণদার বাড়ির সামনে। নিবারণদা দরজা খুলে বেরিয়ে এলো। তারপর আমার অবস্থা দেখে বলল, কি হয়েছে স্যার? এত রাত্রে আপনি এখানে? আর আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? নিবারণদাকে সমস্তটা খুলে বললাম। সব শুনে নিবারণদার মুখটা কেমন যেন হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো নিবারণদা? ওরা কারা? ওই বাচ্চা দুটো কে? কিসের মুক্তি? নিবারণদা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলতে শুরু করলো, যেই নারী মূর্তিকে আপনি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছেন, ওর নাম নীলিমা। আপনাকে আগেই বলেছি এই বাড়ি আমি ভাড়া দিতাম। কয়েক বছর আগে এক পরিবার এই বাড়িতে এসে ওঠে, স্বামী, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। কয়েক মাস সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে ওদের মধ্যে অশান্তি শুরু হয়। প্রায় রোজ রাতে নীলিমার বর মদ খেয়ে এসে নীলিমার উপর অত্যাচার করত। একদিন গন্ডগোল চরমে উঠল। নেশার ঝোঁকে নীলিমার একটা শাড়ি নীলিমার গলায় পেঁচিয়ে বাড়ির সামনের ওই গাছটায় ঝুলিয়ে দিল সে। এখানেই শেষ নয়, বাচ্চা দুটোকেও খুন করে পুঁতে দিল বাড়ির পিছনে। তারপর এখান থেকে পালিয়ে গেল। কোথায় গেল কেউ জানে না। আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু তারপর থেকেই নীলিমা আর বাচ্চা ছেলেমেয়ে দুটোর অতৃপ্ত আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় মুক্তি লাভের আশায়। এগুলো তুমি আমায় আগে বলনি কেন? আপনি বিশ্বাস করতেন না স্যার, তাই বলিনি। আমি আপনাকে ওখানে থাকতেও দিতাম না। আপনাকে আমার বাড়িতে থাকতে বললাম, আপনি থাকলেন না। বাধ্য হয়েই ছাড়ুন, আমার সাথে চলুন, আপনি আমার বাড়িতেই থাকবেন। আজ রাতটাই তোমার বাড়ি থাকবো। কাল আমি আর তুমি দুজনে মিলে ওদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। তারপর আবার ওই বাড়িতেই রাতটা নিবারণদার বাড়িতেই কাটিয়ে দিলাম। পরদিন সকালেই ওদের মুক্তির ব্যবস্থা করেছি। এখন ওই বাড়িতেই বেশ সুখে আছি। নীলিমা আর তার ছেলেমেয়েরা আর আমায় ভয় দেখায় না।